ইউনাইটেডের আগে আসলে কোচ স্যাক করে দিয়েছিল চেলসি তাদের ইন্টারিম কোচ দিয়ে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে ড্র করেছে শেষ মুহূর্তের গোলে। ক্যালাম ম্যাকফারল্যান্ডকে অবশ্য জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে, কারণ লিয়াম রাসনির তাদের দায়িত্বটা নিতে যাচ্ছেন। তিনি অলরেডি নাকি লন্ডনেও চলে এসেছেন। এখন শেষ মুহূর্তে যদি আপনার খুব দর কষাকষি না হয়, সেটা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তিনি হতে যাচ্ছেন চেলসির নতুন কোচ। তবে চেলসির নেক্সট ম্যাচে মানে এই মিডউইকেই তাদের গেম আছে, বুধবার রাতেই। এই ফিক্সচারে কোচ হিসেবে থাকবেন আন্ডার 21 টিমের কোচ, নাম বলে যায় কলাম ম্যাকফারল্যান্ড। এই নাম আমার মুখস্থই হচ্ছে না কোনোভাবে, মুখস্থ করার কোনো প্রয়োজন বোধহয় নাই, কারণ এই ম্যাচের পরে সম্ভবত আমরা তাকে আর কোচ হিসেবে দেখব না। রসেনিয়ারের জন্য কিছুটা সময় অপেক্ষা করা হচ্ছে। এই অপেক্ষাটার কারণ একেবারেই মিউচুয়াল রেসপেক্ট। মানে চেলসি বোর্ড যা দেখাতে চেয়েছে যে স্ট্রাসবুর্গ তো তাদের মালিকানাধীনই আর একটা ক্লাব, তারা চায়নি এমন একটা সময় বা এমন একটা পরিস্থিতি ওই ক্লাবে তৈরি করতে যেটা দেখে মনে হতে পারে যে আধিপত্যবাদ বলতে আমরা যা বুঝাই একেবারে তাই, যে একজন আরেকজনের উপরে কর্তৃত্ববাদ স্থাপন করছে। মানে ব্যাপারটা এরকম, যেহেতু তিনি স্ট্রাসবুর্গে ভালো করছিলেন, স্ট্রাসবুর্গের তো ম্যাচ চলছে এই মুহূর্তে, লিগ আতেও ম্যাচ চলছে, লিগ আতে এই উইকেও ম্যাচ হয়েছে। তাদের কোচকে যখন আপনি চেলসিতে নিয়ে আসবেন একই মালিকানার আরেক ক্লাবে, তখন ওই ক্লাবের কোচ কে হবে এটা তো নির্ধারণ করতে কিছুটা সময় প্রয়োজন আছে। ওই ব্যাক অফ দা মাইন্ডে মনে করেন ওই কাজটা তারা করে ফেলবে। ওই সময়টা দেওয়ার জন্যই তারা চেয়েছে যে না ঠিক আছে আর দুটো দিন যাক, এরপরে আমরা যাই। এবং লাস্ট ম্যাচটার পর স্ট্রাসবুর্গের তারা এখন পয়েন্ট টেবিলে 7 নম্বরে রয়েছে। ইনফ্যাক্ট এই স্ট্রাসবুর্গ আপনার এই রসেনিয়ারের আন্ডারে হচ্ছে পিএসজি কেও এই সিজনে তারা আটকে দিয়েছিল, মানে ড্র করেছিল। স্ট্রাসবুর্গ একটা সময় টপেও ছিল লিগ আতে। তো ওই জায়গাটাই হচ্ছে গিয়ে আপনার লাস্ট ম্যাচের প্রেস কনফারেন্সের পর তিনি বলেছেন আমি জানি না এটা আমার শেষ ম্যাচ কিনা, সো লেটস সি ফিউচারে কি হয় সেটা দেখা যাবে। অতি ভদ্রতা আপনার মতো রসেনিয়ারের মানে ওই জায়গাটায়, মানে ওই জায়গায় আপনি থাকলে যা বলতেন রসেনিয়ার একেবারে তাই বলেছেন যে আমি এখনো জানি না। মানে পরিষ্কার করে তো আপনি কখনোই খোলামেলা করে কিছু বলবেন না, কিন্তু যেটা আসলে অনেকে জানতে চাইবেন যে এই ভদ্রলোক আসলে কে। 41 বছর বয়সী এই কোচ কেন চেলসিতে তিনি আসছেন। 41 বছর বয়সী ইংলিশ কোচ, প্লেইং ক্যারিয়ারে খেলেছেন ফুলহ্যাম, রিডিং, ইপসউইচ, হাল সিটি, ব্রাইটনে কোচ হিসেবে কাজ করেছেন, ডার্বি কাউন্টি, হাল সিটিতে, ফ্রেঞ্চ লিগ আতে স্ট্রাসবুর্গকে নিয়ে 2024 সাল থেকে তার যাত্রা শুরু। এই সিজনে সবার নজর তিনি কেড়েছিলেন। ডার্বি কাউন্টিতে ওয়েইন রুনির অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কাজ করেছিলেন, যেবার আবার ওই ডার্বি কাউন্টি একেবারে তলার দিকে ছিল। কিন্তু ওয়েইন রুনি বলছেন যে রসেনিয়ারকে এই সময় একটা সুযোগ দেওয়া দরকার বড় ক্লাবের হিসেবে, যেখানে চেলসির সঙ্গে স্ট্রাসবুর্গের প্যাটার্নের মিল, এবং কেন এই ভদ্রলোককে চেলসি কোচ করে আনছে সেটার পেছনে চেলসির বক্তব্যটা এমন হওয়ার কথা। আমরা এখনো জানি না, মানে অফিসিয়ালি তো ঘোষণা আসে নাই, কিন্তু বক্তব্যটা এমন হবে। স্ট্রাসবুর্গের প্যাটার্ন আর চেলসির প্যাটার্ন সিমিলার। কিভাবে সিমিলার? যেহেতু একই মালিক, তাদের ফুটবল দর্শন একই। চেলসি হচ্ছে প্রিমিয়ার লিগের সবচেয়ে কম বয়সী স্কোয়াড। এক সেকেন্ড শোনেন, তার মানে হচ্ছে যে চেলসিতে যেমন স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা নাই, স্ট্রাসবুর্গেও হচ্ছে কি সেটা তিনি অলরেডি ফেস করেছেন। হ্যাঁ, এবং তিনি পুরোটা জানেন। দেখেন প্যাটার্ন কি করে মেলে। চেলসি হচ্ছে প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ স্কোয়াড, তাদের 11ও অনেক সময় সর্বকনিষ্ঠই হয় বেশিরভাগটা সময়। এই যে স্ট্রাসবুর্গ লিগ আর দল, তারাও ফ্রেঞ্চ লিগ আর সর্বকনিষ্ঠ স্কোয়াড নিয়ে খেলে। এমনকি তারা এই সিজনের একটা ম্যাচে এমন দল, এমন 11 খেলেছে যে 11-এর 11 জন ফুটবলারের 11 জনই 2000 সালের পরে তাদের জন্ম। মানে প্রপার জেনজি কোচ হচ্ছেন এই রসেনিয়ার, এবং তাকে নিয়ে ওই ক্লাবটাকে সামলে তারা এই ব্যাপারে আশ্বস্ত হয়েছে যে ইনি আসলে চেলসিকে কাজ করাতে পারবেন। যেহেতু চেলসিতে ওই রকম ভাবে আপনার উপরে অনেকে ছড়ি ঘোরাবে, মেডিকেল টিম তারা স্বাধীন, তারা বলবে এই প্লেয়ারকে তুমি 60 মিনিটের বেশি খেলাতে পারবে না। হেড কোচ হিসেবে আপনার ওই ম্যাচে যত যাই ফল হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল বার্সেলোনার সঙ্গে খেলতেছেন, হাইরে যেতেছেন, কোল পালমারের টাইম দিয়ে আছে 60 মিনিট, আপনার 60 মিনিটের সময় তুলে নিতে হবে, নাহলে পরের দিন গিয়ে আপনার উপরে তোপ দাগাবে ওই মেডিকেল টিম। একে তো গেল মেডিকেল টিম, তারপরে 2-3 জন মানে স্পোর্টিং ডিরেক্টর আছে এই ক্লাবে 5 জন। চেলসিতে মালিকের পক্ষ 2টা, দুই পক্ষ 2 রকম কথা বলেন। এই নিয়ে যে ঝামেলা তৈরি হতে পারে, এই ঝামেলা আপনাকে একমাত্র রেহাই দিতে পারে এমন একজন হেড কোচ যিনি ফেস হবেন, তিনি জানবেন যে এই কাজটা তিনি পেয়েছেন মূলত ইয়েস স্যার হওয়ার কারণে, এবং সেই জায়গাটায় তিনি অলরেডি মানিয়ে নিয়েছেন মনে হয়। সে কারণে আসলে রজনীরকে এই জায়গাটায় সিলেক্ট করা হচ্ছে, এবং মানে তার প্লেইং স্টাইলও যদি আপনি দেখেন অনেকটা হচ্ছে গিয়ে পেপ গার্দিওলার মতো আপনি বলতে পারেন, তার থেকে অনুপ্রাণিত। সুতরাং আমার মনে হয় না এই ট্যাকটিক্যাল দিক থেকেও আসলে চেলসিকে খুব বেশি নতুন কিছু ফেস করতে হবে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এই যে লিয়াম দেলাপ, তার কিন্তু শুরুটা তাকে ওই হাল সিটিতে এনেছিলেনই এই কোচ, তিনি এখানে এসে ফেরত পাচ্ছেন হচ্ছে দিলাপকে। আমরা ডিলাপকে নিয়ে আরো কথা বলবো, কিন্তু আমাদের টেলিভিশন থেকে সময় আসলে শেষ হয়ে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মে যারা শুটে দেখছেন সেখানে কন্টিনিউ করছে, আর টেলিভিশন থেকে যারা
ডিজিটাল প্ল্যাটফর্মে সুইচ করতে চান, এরকম কেউ থাকলে আমাদেরকে জানাবেন, আমরা তাদেরকে কৃতজ্ঞতা ভরে আলাদা করে ধন্যবাদই জানাবো। টেলিভিশন থেকে বিদায় নিচ্ছে এই মুহূর্তে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও একবার আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দ্য ফুটবল শোতে। আমরা কথা বলছিলাম চেলসির কোচ নিয়ে, চেলসির সম্ভাব্য কোচ নিয়ে, যেটা এখন মনে হচ্ছে পুরোপুরি অফিসিয়াল, সময়ের অপেক্ষা। তো এই জায়গায় ধরুন হচ্ছে যে দিলাপকে যে নিয়ে আসা, হাল সিটিতে হচ্ছে খেলানো, ওইটার হচ্ছে মেইন ধরেন স্কাউটিংটা তিনিই করেছিলেন, তিনি এই জায়গায় এসে তাকে তিনি ফেরত পাচ্ছেন। এবং এই কোচের তো আপনার খেলার স্টাইল অনেকটা হচ্ছে, খেলার শুরুটাই হয় গোলকিপার থেকে এবং সেখান থেকে দুই সেন্টার ব্যাক। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে 4-2-তে উনি নর্মালি খেলে থাকেন, দুইটা হচ্ছে নাম্বার 6 নিয়ে আপনি খেলে থাকবেন, একজন এসে বল ডিস্ট্রিবিউশনের কাজটা করবে। এবং এই কোচ হচ্ছে বল পায়ে রাখতে খুব পছন্দ করেন তার দল নিয়ে। এনজো মারেস্কাও তাই করতেন, মানে প্যাটার্ন তো সিমিলার। এবং যেখানে আরেকটা জিনিস মিলবে যে এনজো মারেস্কা চেলসির কোচ হয়ে আসার আগে তিনিও চ্যাম্পিয়নশিপের কোচ ছিলেন, হামজা চৌধুরীদের কোচ ছিলেন। তার আগে তো তার ওই রকম বড় মাপের প্রিমিয়ার লিগে তেমন এক্সপিরিয়েন্স ছিল না। প্রিমিয়ার লিগে তার ফার্স্ট সিজনে তিনি চেলসিকে টপ 4-এ ফিনিশ করালেন, পরের বারে চ্যাম্পিয়ন্স লিগ সিকিউর করলেন, চ্যাম্পিয়ন্স লিগে সিকিউর করে তিনি এইবার আবার ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতলেন, মোটামুটি ভালো দিকেই তিনি যাচ্ছিলেন। কিন্তু ওই যে দূরত্বটা, মানে ম্যানেজারিয়াল দায়িত্বটা তিনিও পালন করতে চেয়েছিলেন, যেটা একটা সময় গিয়ে তার কাছে মনে হয়েছে যে না, আমি আর পারছি না, এবং বনিবনা না হওয়ার কারণে তারা দুপাশে দুজন সরে গেছেন, মানে চেলসি কর্তৃপক্ষ আর চেলসি কোচ এনজো মারেস্কা। কিন্তু চেলসিও আসলে কোন দিকে যাচ্ছে আমি ঠিক পরিষ্কারভাবে জানি না। চেলসির কোচ বরখাস্ত করার অতীত রেকর্ড দারুণ, দুর্দান্ত রেকর্ড, তাই না? বরাবর তারা কোচ বরখাস্ত করেছে। কিন্তু চেলসি যে কাজটা ভালো করেছে, জোসে মরিনিও গেছেন, নিয়ে এসেছেন লুই ফিলিপে স্কলারিকে, ডিক অ্যাডভোকেটকে, মাঝখানে আব্রাহাম গ্রান্টও কিছুদিন কাজ করেছেন, যিনি দলটাকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে গেছিলেন। আবার ইন্টারিম কোচ দিয়ে চেলসির সাফল্য পাওয়ার যে রেকর্ড, এটা তো আনম্যাচেবল। ধরেন ওই যে মানে আব্রাহাম নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 2012-তে, দিমাতেও তার আন্ডারে চ্যাম্পিয়ন্স লিগ জিত চেলসি প্রথমবার, ইন্টারিম কোচ ছিলেন তিনি। ইন্টারিম কোচ দিয়ে এই ক্লাবটা মোটামুটি ভালোই করে, কিন্তু চেলসির এই প্যাটার্নে তারা এখন নতুন করে পার্মানেন্ট কোচের দিকেই যাচ্ছে। কিন্তু আমি যেটা জানি না তাদের যে স্পোর্টিং প্ল্যানটা, এইটা আসলে ওয়ার্কআউট করবে কিনা। একে তো তরুণ দল, তরুণ কোচ, এই দুজন মিলে আমার মনে হয় দলটাকে টপ 4-এ রেখে তারা একটা তৃপ্তির ঢেকুর তোলার চেষ্টা করবে। কিন্তু চেলসিকে আমরা যেভাবে, আমি ছোটবেলা থেকে চেলসিকে যেভাবে দেখে আসছি, সেই চেলসি আবার কবে খুঁজে পাওয়া যাবে এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। দেখেন লাস্ট কয়েক বছর তো ওই চেলসিকে খুঁজেই পান নাই ওই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর। হ্যাঁ, ওই জায়গায় মনে হচ্ছিল যে না, এই লাস্ট সিজনে যখন আপনার তার টাইটেলগুলো জিতলো, মনে হচ্ছিল যে না, মারেস্কা ওই জায়গাটার মধ্যে চেলসিকে নিয়ে যেতে পারবে। বা ইনফ্যাক্ট আপনার প্রিমিয়ার লিগেও তো একটা সময় চেলসি 2 নম্বরেও ছিল, এই সিজনেও আসলে তখন তো আমরা বলছিলাম চেলসি প্রিমিয়ার লিগের টাইটেল কন্টেন্ডার। এক্স্যাক্টলি, সেইখান থেকে আবার তারা ড্রপ ডাউন করলো। মারেস্কা হচ্ছে ওই জিনিসগুলো ফেস করলেন, যখন দেখছেন আর মিলছে না, তখন হচ্ছে তিনি ওই বিস্ফোরক মন্তব্যটাও করে ফেলেন। বাট চেলসির এই দলটার সেই আপনার ক্যাপাবিলিটি আছে, এখনো মানে বলবো। ম্যানচেস্টার সিটির সাথে ওই সেকেন্ড গোলটা তো মানে একদম লাস্ট মোমেন্টে এনজো যে এই গোলটা করলেন, ওটা তো অনেকটাই লাকিলি তারা পেয়েছে। ওই ম্যাচটার দোষটা আসলে কার? মানে ম্যান সিটির তো দোষ হওয়া উচিত। ম্যান সিটির দোষ, ডেফিনেটলি ওটা আপনার ম্যান সিটির দোষ। আবার আপনি ওইভাবে ভাবেন, ভার্দিওল যেভাবে একটা সেভ করলেন ফার্স্ট হাফে, ওইটা হলে তো চেলসি আপনার হচ্ছে আগে চলে যায়। আবার এভাবে ভাবতে পারেন যে চেলসি যারা এইখানে গেছে কোচ ছাড়া, এবং তারা গিয়ে প্লেয়াররা তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, সেকেন্ড হাফ থেকে কিন্তু খেলা পাল্টেও গেছে। ওই যে ডেলাপ যখন নেমেছেন, তারপরে চেলসি গোল আরো আগেই পেতে পারত, কিন্তু শেষে গিয়ে তারা পেয়েছে, লাকিলি হোক বা তাদের অধ্যাবসায়ের কারণে হোক, ধৈর্যের কারণে হোক। চেলসি তো ওই মাঠ থেকে 1 পয়েন্ট নিয়ে এসছে। চেলসি এত বেশি আনপ্রেডিক্টেবল এই সিজনেও, সেইটা আপনি কিভাবে প্রত্যাশা? আমরা বলছিলাম যে চেলসিকে আপনি কি প্রেডিক্ট করবেন, আমরা আগের সিটির সঙ্গে ম্যাচের আগে প্রিভিউতে বলছিলাম, এটা প্রেডিক্ট করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। ইনফ্যাক্ট আপনি যদি খেয়াল করেন, বার্সেলোনার সাথে ওই ম্যাচটা হারার পর চেলসি 2টা ম্যাচ জিতেছে। একটা হচ্ছে লিগ কাপে আপনার একটা ম্যাচ জিতলো, আরেকটা হচ্ছে প্রিমিয়ার লিগে যে তারা জিতলো। এছাড়া তাদের কিন্তু কোনো আর জয় নাই। চেলসি আর ইউনাইটেডের একটা মিল আছে, মানে এই আলোচনা যদি একটু আসি, মিলটা হচ্ছে এতদিন ধরে রুবেন আমোরিম তো চাপে ছিলেন, সেই চাপটা হুট করে উধাও হয়ে গেল যখন এনজো মারেস্কা বরখাস্ত হলেন। সবাই চেলসি নিয়ে মেতে আছে, চেলসি কোচ স্যাক করেছে, চেলসি কোচ স্যাক করেছে। 2 দিন যেতে পারলো না, এরপরে ইউনাইটেডকেও একই পথে যেতে হলো। এবং গত 10 বছরে মানে ইউনাইটেড যাদেরকে বরখাস্ত করেছে, ডেভিড ময়েস, তারপরে লুই ফন হাল, এরপরে জোসে মরিনিও, ওলে গানার সোলশার, মাঝখানে রালফ রাঙ্গনিক, নিস্টলরয়, এগুলো বাদ দিলাম। হ্যাঁ, মানে হ্যাঁ, এদেরকে বরখাস্ত করেছে। এবং গত 12-13 বছরে ম্যানচেস্টার আর চেলসি একে অন্যের বড় কম্পিটিটর হয়ে গেছে, যে কোন
ক্লাব বেশি বিপদে পড়ে, এরপরে সেই ক্লাবের কোচ বরখাস্ত হয়। কিন্তু আর্সেনালের দিকে যদি আমরা তাকাই, মিকেল আর্তেতা যখন এই আর্সেনালের কোচ হয়ে এলেন, আর্সেনাল কিন্তু টপ 4-এ ফিনিশ করতে পারে নাই। আর্সেনাল ট্রাস্ট দ্য প্রসেস করেছে, আর্সেনাল একটা স্থানে পৌঁছেছে। ইউনাইটেড বা চেলসি কেউ কি তাদের কোচকে ওই সুযোগটা বা সময়টা দিল? স্পেশালি ইউনাইটেড। দেখেন, এই স্যার জিম র্যাটক্লিফ তো হচ্ছে কিছুদিন আগে ওই আর্সেনালের এক্সাম্পলটাও কিন্তু তিনি এখন কি মিকেল হয়েছে? আর্তেতার এক্সাম্পলটাও তিনি টেনেছিলেন। হ্যাঁ, আর্তেতা প্রথম আসলেন দলটাকে নিয়ে কাজ করতে করতে, ইনফ্যাক্ট ওই ইন্টারভিউ যখন দিচ্ছে তখনও আর্সেনাল কোনো শিরোপা জিতে নেই, এখন পর্যন্ত আসলে জিতে নেই, কিন্তু ওই ইউনাইটেডেই শেষ পর্যন্ত সেই কাজটা করলো। আপনি খেয়াল করে দেখেন, পেপ গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিতে আসলেন, তিনিও কি ফার্স্ট সিজনে টাইটেল জিতেছেন? টাইটেল কি জিতেন কোনো নাই। মতে টপ 4-এ ছিলেন। এক্স্যাক্টলি। তো ওইখানেও হচ্ছে গিয়ে তার ওই প্রিমিয়ার লিগ কোচিং লিজেন্ড হতেও পেপ গার্দিওলার আসলে সময় লেগেছে, এই সময়টা তিনি পেয়েছেন তার টিমের কাছ থেকে। বাট ওই অধৈর্যতার পরিচয় আসলে এখানে দিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি, এই দুইটাই। কারণ আমার কাছে আপনার কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি যদি এখন অলিভার গ্লাসনারকে স্যাক করেন কোনো কথা নাই, আপনি যদি হচ্ছে থমাস ফ্র্যাঙ্ককে আপনি স্যাক করেন কোনো কথা নাই, ঠিক আছে, এই দলগুলো পারফরমেন্স হচ্ছে গিয়ে আপনার এমন জায়গাতেই। কিন্তু যখন হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি, মানে এইবারের প্রিমিয়ার লিগের পার্সপেক্টিভে আমি বলবো যে টাইট প্রিমিয়ার লিগ চলছে, এরপরও তো তারা এমন কোনো জায়গায় আসে নাই আপনি তাকে স্যাক করে ফেলবেন। আপনি আমরিমকে স্যাক করতেন সিজনের শুরুতে করতেন, 7 ম্যাচে যখন 6 পয়েন্ট ছিল মাত্র, তখন আপনি আমরিমকে স্যাক করতেন। গতবার যে ইউরোপা লিগের ম্যাচ হারার পরে করতেন, হ্যাঁ, তখনও হচ্ছে কি আপনি করতেন, তার কোনো কিছুই করেন নাই। তখন থেকে আমাদের মনে হচ্ছে যে না, তিনি হয়তো সময় পাবেন। এবং আমি তো আপনার এখনো বলছি যে মানে ইউনাইটেডের এইটা আমার কাছে, হ্যাঁ, আপনি যদি হচ্ছে গিয়ে লাস্ট কয়েকটা ম্যাচ দেখেন, আপনি বলবেন লাস্ট 5 ম্যাচের মধ্যে মাত্র 1 জয়, সেইটা তো হচ্ছে খারাপ রেজাল্ট। কিন্তু 5 ম্যাচের মধ্যে তারা কিন্তু হেরেছেও মাত্র একটাতেই, অ্যাস্টন ভিলার কাছে। বাকি 3টা ম্যাচ হলো গিয়ে আপনার তাদের ড্র। উলভসের সঙ্গে ড্র করছেন কেন? এটা তো ভাই হয়ে গেছে, বলে কই তো আর করে না। তারপরও ধরেন হচ্ছে আমি ওইটাকে লাস্ট সিজন থেকে তো বেটার করছিল। শেষ আমি কয়টা ওইভাবে ম্যাচে কিন্তু দেখছিলাম। ব্রুনো ফার্নান্দেসও ছিলেন না। হ্যাঁ, তার মানে প্লেয়াররা আফগান আপনার এমবুয়েমে তিনটা নাই, player নাই। আমার দিয়ালো নাই, তো আপনার টিমের মেইন প্লেয়াররাই তো নাই। রুবেন আমরিমের এই বরখাস্ত হওয়াটা ইউনাইটেডে আমার কাছে মনে হয় অস্তিত্বের সংকটের প্রশ্নটা তুলে দেবে। হোয়াটস নেক্সট? পরের কোচটা কে হবেন, তাকে কোন প্ল্যানে আনা হবে, ওইটাও যদি ওয়ার্কআউট না করে, অ্যাজ এ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর থেকে যেভাবে ভুগছে আর ধুকছে, এই ক্লাবটা আরও তলার দিকে চলে যাচ্ছে। এইটার সিস্টেমটার কোনোটাই ঠিকঠাক মতো ফাংশন করছে বলে আমার মনে হয় না। জিম র্যাটক্লিফরা যখন এলেন, ইনিওস যখন এলো, তখন একটা নতুনের বার্তা আমরা পেলাম না? কিন্তু শুরুটা হলো কি দিয়ে? পার্কিং এর পয়সা কেটে দিল। তারপরে ক্লাবে যারা ম্যানেজমেন্টে কাজ করে তাদের দুপুরের লাঞ্চ শর্ট করে নিয়ে আসা হলো, যে পাউরুটি খাইয়ে তোমাদেরকে চলতে হবে, সালাদ খাবা, এর বেশি কিছু তুমি খাইতে পারবা না। তখন বলা হলো, হ্যাঁ, স্বাস্থ্য সচেতন একটা ব্যাপার আছে। তখন বলা হলো যে না, আমরা এখন নতুন প্রজেক্টের দিকে যাব। এরিক টেন হ্যাগকে প্রথমে বলা হলো যে তুমি ভাই চলে যাও এফএ কাপ জেতার পরে, তারপরে তাকে আবার টেনে রাখা হলো। 2 মাস 3 মাস যাওয়ার পরে তার থেকে ধৈর্য হারালো। রুবেন আমরিম এলেন, যেই রুবেন আমরিম লিভারপুলের রাডারে ছিলেন, বার্সেলোনার রাডারে ছিলেন, তাকে এনে 3 ম্যান ব্যাকলাইনে খেলানোর কথা বলা হলো যে আপনি হেড কোচ, কিন্তু তিনি চাইলেন ম্যানেজেরিয়াল রোল। এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মোটে 14 মাসের মাথায় গিয়ে এমন পর্যায়ে পৌঁছালো যে এখন আমার মনে হয় ইউনাইটেড নিজেরাই অস্তিত্ব সংকটের এবং কাছাকাছি। আমরিমের প্রিয় হচ্ছে গিয়ে আপনার, যদি বন্ধুই বলি, হ্যাঁ, অন্যভাবে বললাম যে গ্যারি নেভিল, হ্যাঁ, তিনি বলে দিয়েছেন একটা কথা স্ট্রেট, যে ইউনাইটেডের উচিত, ইউনাইটেডের ডিএনএ আছে এমন কাউকে আসলে কোচ করা। তিনি বলেছেন যে আয়াক্সের ক্ষেত্রে আপনি দেখতে পারেন, বার্সেলোনার ক্ষেত্রে আপনি দেখতে পারেন, রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আপনি দেখতে পারেন। তো ওই জিনিসটা তিনি বলছেন যে ইউনাইটেডের ডিএনএ ওয়ালা কাউকে ইউনাইটেডের কোচ করা। তো এইটার জন্য আপনার হাতে অপশনস কি আছে? মাইকেল ক্যারিক, ড্যারেন ফ্লেচাররা, রায়ান গিগস মাঝখানে কিছুদিন ছিলেন, রুডফর্ড নিস্টল রয় কিছুদিন ছিলেন। যদিও নিস্টল রয় যে ইউনাইটেডের পুরোপুরি ডিএনএর, মানে যেভাবে ফ্লেচার, ক্যারিক বা রায়ান গিগসের অংশ, সেইভাবে হয়তো নয়, কিন্তু ক্লাব লেজেন্ড কোনো সন্দেহ ছাড়া তিনি ইউনাইটেডের ব্যাপারটা খুব ভালো মতো বোঝেন। ইউনাইটেডে কি ওই রকম খুব নাম করা কোচ এই মুহূর্তে কেউ কাজ করছেন আমি জানি না, কিন্তু যাকেই আপনি দায়িত্ব দেন না কেন, তাকে সময় তো দিতে হবে। সময় যদি আপনি না দেন আর এইভাবে করে আবার তাকে আপনি কি দ্বন্দ্বে জড়ান, ম্যানেজার না হেড কোচ, এটাও তো কোশ্চেন। এটা আগে ক্লিয়ার করা দরকার যে ইউনাইটেডের কি দরকার, এবং আমার মানে আমি যাকেই হচ্ছে রিক্রুট করব সে এইটাতে হচ্ছে রাজি কিনা। এখানে সমস্যা হচ্ছে ইউনাইটেডের স্ট্রাকচারটাতেও, মানে ইউনাইটেড এই স্পোর্টিং ডিরেক্টরের ব্যাপারটায় না, মানে খুব মানে পুরনো অভ্যাসের কোনো কিছু না, মানে এটা একেবারে নতুন একটা জিনিস ইউনাইটেডের কাছে। বা ইংল্যান্ডের ক্লাবগুলো স্পোর্টিং ডিরেক্টরের ব্যাপারে খুব মানে আগ্রহী এর আগে ছিল না, আর ইউনাইটেড তো এতদিন ধরে এই পজিশনটাই ছিল না, এটা তারা নতুন করে আবিষ্কার করছে খুব রিসেন্টলি। তারপরে সেই পদেও তারা পার্মানেন্টলি কাউকে রাখতে পারে নাই। এখন
এই জায়গায় এসে নতুন করে যারা আসেন তারাও আবার কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। আমার মনে হয় ইউনাইটেডের ম্যানেজমেন্টও নিজেদের দিকে তাকালেও পারে, রুবেন আমোরিমের উপর দায়টা এত বেশি না চাপিয়ে নিজেরা ভাবে আমার মনে হয় তারা একটা পয়েন্টে পৌঁছাতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.